4702 এবং অনারেবল সুদীপ সরকার অনারেবল মেম্বার আনার ডিমান্ড নম্বর 6 মেজর হেড 2250, ডিমান্ড নম্বর 10 মেজর হেড 2055, ডিমান্ড নম্বর 11 মেজর হেড 5055, ডিমান্ড নম্বর 13 মেজর হেড 2059 এবং রামু দাস অনারেবল মেম্বার ডিমান্ড নম্বর 10 মেজর হেড 4055, ডিমান্ড নম্বর 10 মেজর হেড 3055, ডিমান্ড নম্বর 13 মেজর হেড 5054 এবং অনারেবল মেম্বার নির্মল বিশ্বাসজি ডিমান্ড নম্বর 13 মেজর হেড 5054, ডিমান্ড নম্বর 16 মেজর হেড 2210 অনারেবল মেম্বার নয়ন সরকার ডিমান্ড নম্বর 19 মেজর হেড 4225, ডিমান্ড নম্বর 20 মেজর হেড 2059, ডিমান্ড নম্বর 25 মেজর হেড 5465 অনারেবল জিতেন চৌধুরী এন্ড শ্রী নয়ন সরকার যৌথভাবে জানিয়েছেন ডিমান্ড নম্বর 16 মেজর হেড 4210 এবং অনারেবল জিতেন চৌধুরীজি উনি এনেছেন ডিমান্ড নম্বর 10 মেজর হেড 2055, ডিমান্ড নম্বর 15 মেজর হেড 4702, ডিমান্ড নম্বর 15 মেজর হেড 2702, ডিমান্ড নম্বর 16 মেজর হেড 2210, ডিমান্ড নম্বর 19 মেজর হেড 4225, ডিমান্ড নম্বর 31 মেজর হেড 4515, ডিমান্ড নম্বর 31 মেজর হেড 2216, ডিমান্ড নম্বর 39 মেজর হেড 4202, ডিমান্ড নম্বর 40 মেজর হেড 4059, ডিমান্ড নম্বর 40 মেজর হেড 4202 অনারেবল মেম্বার দীপঙ্কর সেনজি ডিমান্ড নম্বর 16 মেজর হেড 4210, ডিমান্ড নম্বর 35 মেজর হেড 2217, ডিমান্ড নম্বর 40 মেজর হেড 2202 অনারেবল মেম্বার শৈলেন্দ্র চন্দ্র নাগ এবং দীপঙ্কর সেনজি যৌথভাবে ডিমান্ড নম্বর 39 মেজর হেড 2202 এবং অনারেবল মেম্বার অশোক চন্দ্র মিত্রজি ডিমান্ড নম্বর 16 মেজর হেড 2210, ডিমান্ড নম্বর 39 মেজর হেড 4202, ডিমান্ড নম্বর 40 মেজর হেড 4202 এবং অশোক মিত্রজি এবং দীপঙ্কর সেনজি যৌথভাবে এনেছেন ডিমান্ড নম্বর 141, ডিমান্ড নম্বর 41 মেজর হেড 2235 অনারেবল মেম্বার শৈলেন্দ্র নাথজি চন্দ্রচন্দ্র নাথজি এনেছেন ডিমান্ড নম্বর 10 মেজর হেড 4059, ডিমান্ড নম্বর 24 মেজর হেড 2852, ডিমান্ড নম্বর 30 মেজর হেড 2406, ডিমান্ড নম্বর 31 মেজর হেড 2216, ডিমান্ড নম্বর 33 মেজর হেড 3425, ডিমান্ড নম্বর 51 মেজর হেড 4215, ডিমান্ড নম্বর 56 মেজর হেড 4859, ডিমান্ড নম্বর 57 মেজর হেড 4059, ডিমান্ড নম্বর 61 মেজর হেড 2225 অনারেবল গোপাল চন্দ্র রায়জি উনি এনেছেন ডিমান্ড নম্বর 35 মেজর হেড 2217, ডিমান্ড নম্বর 51 মেজর হেড 4215, ডিমান্ড নম্বর 62 মেজর হেড 2202 যারা এই 27 প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন। স্যার আমি 6টা কনফিউশন দিয়েছিলাম। আপনি ডিমান্ড নাম্বার 49, 64, 39 এখানে আপনি এই করেননি, এটা আবার কি স্যার? আমি তো বুঝলাম না, কার্ড মোশন মিসিং হয় না কিনা স্যার, আমাকে তো জানানো হয়নি। এখানে 3টে আমার কাছে কপি আছে, আমি জমা দিয়েছি, আই গট কপি, সিগনেচার আছে, সিল আছে, 6টা, 3টা কেন এলো স্যার? আমি ছোটবেলা দেখেছিলাম আমার এক বন্ধু আছে নকল ধরা বললে খেয়ে নিত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লে করে দিন এটা। না স্যার লে স্যার এগুলো ইনক্লুড করতে হবে, ডিসকাশন না করে। ইউ আর দা আপনি বলেছেন নিউট্রালি আপনি। ঠিক আছে এটা দেখে ইনক্লুড করে দেওয়া হবে। ঠিক আছে হয়ে গেল। ডিমান্ড নাম্বার 49, 49, 64, 39 এটা ইয়েস 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 ওকে এটা ইনক্লুড করা হবে। যারা এই 27 প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই 27 প্রস্তাবগুলোর বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব 27 প্রস্তাবগুলি বাতিল হলো। মাননীয় সদস্যগণ, 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দের দাবিগুলোর অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গত 16 মার্চ 2026 ইংরেজি তারিখে সবাই উত্থাপন করেছিলেন
এখন আমি প্রতিটি ডিমান্ড নাম্বার সহ বরাদ্দকৃত অর্থের পরিমাণ উল্লেখ করে ডিমান্ডগুলো একত্রে বুটে দিচ্ছি। ডিমান্ড নম্বর 3, সাম নট এক্সিডিং rupees 1314589,000. Demand number 5, sum not exceeding rupees 2658486,000. Demand number 6, sum not exceeding rupees 3767809,000. Demand number 7, sum not exceeding rupees 57531,000. Demand number 8, sum not exceeding rupees 251000,000. Demand number 10, sum not exceeding rupees 28078430,000. Demand number 13, sum not exceeding rupees 17999766,000. Demand number 15, sum not exceeding rupees 4416898,000. Demand number 16, sum not exceeding rupees 10967496,000. Demand number 17, sum not exceeding rupees 866233,000. Demand number 22, sum not exceeding rupees 202229,000. Demand number 31, sum not exceeding rupees 33892719,000. Demand number 35, sum not exceeding rupees 14525040,000. Demand number 40, sum not exceeding rupees 261357450,000. Demand number 48, sum not exceeding rupees 145912,000. Demand number 49, sum not exceeding rupees 1783503,000. Demand number 50, sum not exceeding rupees 6318,000. Demand number 51, sum not exceeding rupees 636205,600. Demand number 52, sum not exceeding rupees 10098118,000. Demand number 57, sum not exceeding rupees 164671,000. Demand number 60, sum not exceeding rupees 360600,000. Demand number 57 বলেছে। Oh, sorry, 58. Sum not exceeding rupees 164671,000. Demand number 60, sum not exceeding rupees 360600,000. Demand number 62, sum not exceeding rupees 11077901,000. Demand number 64, sum not exceeding rupees 3097690,000. Demand number 65, sum not exceeding rupees 293700,000. Demand number 66, sum not exceeding rupees 251684,000. Demand number 67, sum not exceeding rupees 865594,000. Demand number 1, sum not exceeding rupees 585347,000. Demand number 4, sum not exceeding rupees 342093,000. Demand number 14, sum not exceeding rupees 8598710,000. Demand number 27, sum not exceeding rupees 6869821,000. Demand number 28, sum not exceeding rupees 2094513,000. Demand number 47, sum not exceeding rupees 256242,000. Demand number 30, sum not exceeding rupees Demand number 47, sum not exceeding rupees না এখানে 34 নাই তো 47 30 Demand number 30, sum not exceeding rupees 7427094,000. পরে আছে ত্রিপুরটা পরে আছে। Demand number 33, sum not exceeding rupees 335969,000. Demand number 38, sum not exceeding rupees 355914,000. Demand number 34, sum not exceeding rupees 551835,000. Demand number 43, sum not exceeding rupees 42246048,000. Demand number 44, sum not exceeding rupees 65766,000. Demand number 45, sum not exceeding rupees 572040,000. Demand number 46, sum not exceeding rupees 129072,000.
Demand number 56, sum not exceeding rupees 382170500. Demand number 24, sum not exceeding rupees 393632100. Demand number 36, sum not exceeding rupees 79964200. Demand number 61, sum not exceeding rupees 92033400. Demand number 63, sum not exceeding rupees 51080000. Demand number 11, sum not exceeding rupees 71240100. Demand number 21, sum not exceeding rupees 169560200. Demand number 59, sum not exceeding rupees 89455900. Demand number 37, sum not exceeding rupees 31749200. Demand number 41, sum not exceeding rupees 19103130000. Demand number 42, sum not exceeding rupees 16093950000. Demand number 54, sum not exceeding rupees 442500000. Demand number 55, sum not exceeding rupees 9447000. Demand number 9, sum not exceeding rupees 31454000. Demand number 19, sum not exceeding rupees 14705869000. Demand number 25, sum not exceeding rupees 5542860000. Demand number 53, sum not exceeding rupees 4515850000. Demand number 20, sum not exceeding rupees 13804990000. Demand number 26, sum not exceeding rupees 12223120000. Demand number 29, sum not exceeding rupees 23860800000. Demand number 15, sum not exceeding rupees 5312. Demand number 12, sum not exceeding rupees 5342970000. Demand number 32, sum not exceeding rupees 5161500000. Demand number 57, sum not exceeding rupees 7543700000. Demand number 18, sum not exceeding rupees 941030000. Demand number 23, sum not exceeding rupees 70830210000. Demand number 39, sum not exceeding rupees 64333230000. যারা এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন। যারা এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যেহেতু কেউই না বলছেন না, অতএব দনুভূতে 2026-2027 অর্থ বছরে ব্যয় বরাদ্দের দাবিগুলি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। জানাই অতিরিক্ত ব্যয় বরাদ্দ, আচ্ছা ব্যয় বরাদ্দ ইয়ে আবার অতিরিক্ত লিখেছে, আচ্ছা ঠিক আছে, এটা কেটে দিলাম। যারা এই ব্যয় বরাদ্দের দাবিগুলো বিপক্ষে আছেন তারা না বলবেন, যেহেতু না বলার কেউ নেই। এবং যারা এই পক্ষে আছেন, আমি যেহেতু না বলার কেউ নেই, অতএব দনীভূতে 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দের দাবিগুলো সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। গভর্নমেন্ট বিজনেস সরকারি বিল উত্থাপন। সবার পরবর্তী কার্যসূচি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 within bracket the Tripura Bill number 2 of 2026 ক্লোজ উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সবাই উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, the Tripura Appropriation Bill 2026 within bracket the Tripura Bill number 2 of 2026 এই সভায় উত্থাপন করার জন্য আমি অনুমতি চাইছি। এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 within bracket the Tripura Bill number 2 of 2026 ক্লোজ এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই,
এই সভা অনুমতি দিয়েছে, কাজেই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হলো। সবাই উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন সরকারি বিল বিবেচনা ও পাস। সবার পরবর্তী কার্যসূচি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 দ্য ত্রিপুরা বিল নম্বর 2 অফ 2026 ক্রুজ এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 2 অফ 2026 বিবেচনা করা হোক। এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 2 অফ 2026 ক্রুজ বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচি শিডিউল বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচি শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচি শিডিউল এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সবার পরবর্তী কার্যসূচি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 2 অফ 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 2 অফ 2026 পাস করা হোক। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুঝে দিচ্ছি। প্রস্তাবটি হলো এই ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 2 অফ 2026 ব্র্যাকেট ক্লোজ পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মানে সদস্য এখন সবার কার্যসূচি হলো ধনন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 11 অফ 2025 ব্র্যাকেট ক্লোজ এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। স্যার, এই বিলের ব্যাপারে আমার কিছু বক্তব্য রয়েছে। আমি তো এখন পেশ করতে দিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2025 এই বিলটি বিবেচনার জন্য আমি প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার স্যার, একটু শর্ট করে বলবেন। গত 20 তারিখে যে 3টা ইউনিভার্সিটি বিল পাস হয়েছে, সেই বিল পাস করার সময় নতুন যখন ইউনিভার্সিটি হয়, ইউনিভার্সিটি পারমিশন দেওয়ার পূর্বে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তাদের এডুকেশনাল এস্টাবলিশমেন্ট পরিচালনার অভিজ্ঞতা, সেইগুলি দেখার জন্য আমরা একটা আবেদন রেখেছিলাম। তো সেদিন 3টা বিল পাস হয়েছে, আজ একটা বিল এসছে ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে যেটা আমরা পেয়েছি নেটের মধ্যে,
এনবিকে, এটা হচ্ছে নাগরিক বিকাশ কেন্দ্র, a government scheme facilitator center under the Human Welfare Foundation has launched a special statewide drive to assist the voter in completing their summary intensive revision formalities in Uttar Pradesh, West Bengal and Rajasthan. এই হচ্ছে তাদের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাদের এটার আন্ডারে আরেকটা তাদের সংস্থা রয়েছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিভিন্ন শর্ট টার্মের যে এডুকেশনাল কোর্সগুলি রয়েছে, যেমন রয়েছে আপনার ট্যালি, যে অ্যাকাউন্টিং প্যাকেজ, এরকম জিএসটি এবং ইনকাম ট্যাক্সের কিছু প্যাকেজ ওরা প্রোভাইড করে থাকে। তাদের ইউনিভার্সিটি চালাবার কোনো অভিজ্ঞতা নেই, স্কুল কলেজ চালাবার তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই আমার অনুরোধ থাকবে যে নতুন ইউনিভার্সিটি পারমিশন তাদেরকে দেওয়ার আগে আমরা যাতে তাদের ডিটেলস আর আমরা ভেরিফাই করি, তারপরে যাতে আমরা তাদেরকে এই বিলটা আমরা পাস করি, তার যাতে সিলেক্ট কমিটিতে পাঠানো হয় সেই আবেদন রইল আমার। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সরকারের কাছে কয়েকটা প্রশ্ন এবং সাজেশন থাকে। সরকার যতই আমরা যুক্তি তর্ক দেই না কেন, সরকারি মনোভাব নিয়ে রেখেছেন পাশ করতেই হবে। কাজে এই মনোভাব যে জায়গায় থাকে, সেই জায়গায় যতই যুক্তি আমরা দেখাই না কেন, লজিক আমরা খাড়া করি না কেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে এই অন্যায় পাশ হয়ে যায়। মাননীয় মন্ত্রী জানাবেন কি, এই যে ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি কোন রাজ্যের আছে, হেডকোয়ার্টার কোথায়, তার রেজিস্ট্রেশন নাম্বারটা কত? এর একটা ট্রাস্ট, ট্রাস্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এর মধ্যে উল্লেখ নেই। তাদের নিউ দিল্লিতে এখানে করেছে ট্রাস্ট, রাইট? এই একটা ঠিকানা পেলাম নিউ দিল্লি, কোন জায়গায় এটা জানি না। আগেরটার মধ্যে যেমন ট্রাস্টের নাম্বারও ছিল, এর মধ্যে এটাও নেই। এই যে একটা ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি আপনারা আনছেন, নিশ্চয়ই দপ্তর খোঁজ খবর নিয়ে রেখেছে, নিশ্চয়ই তাদের কোথাও না কোথাও তাদের হেড অফিস, তাদের প্রতিষ্ঠান, তাদের এক্সপিরিয়েন্স, তাদের ফ্যাকাল্টি, তাদের পাস্ট হিউজ নলেজ এক্সপিরিয়েন্স, এই ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই যাচাই করেছেন। সেগুলো কোথাও আমরা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এটার যে কোনো না আছে ইউজিসির অনুমোদন, না হচ্ছে ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদন, না হচ্ছে এনআইআরএফ ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং এর ফ্রেমওয়ার্ক। তাহলে এটা কি আনছেন আপনারা? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি থাকবে, এই হাউসের কাছে আমার দাবি থাকবে, গত 20 তারিখ বোধ হয় যে আমরা আরো 3টা বিল পাশ করালেন, এটা সহ এটা এবং রাজ্যে স্থাপিত সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক, তাদের স্বীকৃতি, অবকাঠামো, ফ্যাকাল্টি এবং আর্থিক উৎসের স্বাধীন তদন্ত করানো হোক। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যান্য রাজ্যের ব্যবস্থা নিচ্ছে, সেদিনকে আমি বললাম এরা ব্ল্যাকলিস্টেড, তাদেরকে ব্ল্যাকলিস্টে করে দিয়েছে, ডিলিস্টেড করে দিয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিশেষ নথিভুক্ত করা হোক, আর আমরা এদেরকে এখানে সুযোগ করে দিচ্ছি। 4 নম্বরটা হচ্ছে স্বাভাবিক বিলগুলো এখন গভর্নরের এসেন্টের জন্য যাবে, কনসেন্টের জন্য, এসেন্টের জন্য যাবে। তদন্ত না হওয়া পর্যন্ত গভর্নর স্বাক্ষরের কোনো নোটিফিকেশন না দেওয়া হোক এবং এই বিলগুলো পুনরায় আবার বিধানসভায় এনে ভালো করে স্ক্রুটিনি আপনারা করানো হোক। যদি কোনো স্তরে অনিয়ম পাওয়া যায়, ঠিক আছে, তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক আছে, কঠোর আইনি ঠিক আছে, ব্যবস্থা গ্রহণ করা হোক। ঠিক আছে মন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা এই সদনে বসে আছি জনগণের আস্থা রাখার জন্য। ঠিক আছে, আপনি বলেছেন শিক্ষার নামে যদি কোনো প্রতারণা চলে, বন্ধ করা আমাদের সকলের দায়িত্ব। ঠিক 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 আছে। আমাদের জ্ঞাতাস্বরে এত বড় একটা অন্যায় সংঘটিত হবে স্যার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী
আপনি বলেছেন অনুরোধ বলেছেন থাকবে বলেছেন প্লিজ। বলেছেন মন্ত্রী কিছু আপনাদের বলবেন কি? দুর্বলতা ঠিক আছে। যদি না থাকে তাহলে আমরা ঠিক আছে, বলছি। হয়ে গেছে। মন্ত্রী এটা রাজ্যের মঙ্গলার্থে না, মন্ত্রী কিছু বলবেন কি? এটা কিছু কিছু লোকের ইন্ডিভিজুয়ালের হয়তোবা তাদের তাদের লাভ হতে পারে, পলিটিক্যাল লাভ হতে, অর্থনৈতিক ঠিক আছে, ঠিক আছে, ভাষণ না, আপনি প্রশ্ন উঠিয়েছেন, এটা শুনেছে, আপনি প্রশ্ন উঠিয়েছেন, শুনেছে, মন্ত্রী কিছু বলবেন কি? মহোদয়, আপনিও যদি এটা সহায়তা করেন আমাকে বলা বন্ধ করে স্তব্ধ না, না, করে না, বসিয়ে, বন্ধ তাহলে করেছেন না। বলবো না আর কোথায়? এখানে এই বলেছেন তো আমরা সবাই বুঝেছে। এই আইনগুলো আমাদের জ্ঞাতেশ্বর আনার পর প্রথম দিক থেকে আমি বলছি, আপনারা সবাই এখানে জ্ঞানী গুণীরা আছেন, বেআইনি কাজ, জিস্ট করে বললেই হয়। হলতা কাজ, হ্যাঁ। এটা এটা কিভাবে সবাই বলা বুঝে। যাবে? এই আমরা মন্ত্রী কিছু বলবেন কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্যরা যারা প্রশ্ন তুলেছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ রাখবো, যখন প্রশ্ন তুলেন তো উত্তর শোনারও যাতে ধৈর্য রাখেন। হ্যাঁ, অবশ্যই। তারা শুধু প্রশ্নই তুলেন, উত্তর শুনেন না। চিৎকার ঠিক আছে, চেঁচামেচি ধৈর্য রাখতে হবে সবাইকে। প্রথম কথা হচ্ছে, আমি আগের দিনে আলোচনা হয়েছে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আনার জন্য ইউজিসির যা গাইডলাইন আছে, এই গাইডলাইন পরীক্ষা নিরীক্ষা করার পরেই সেটাকে বিচার বিবেচনা করা হয় এবং ল ডিপার্টমেন্টের মাধ্যমেও সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউজিসি অ্যাক্ট 1956 এর সেকশন 26 উইদিন ব্র্যাকেট 1 ব্র্যাকেট ক্লোজ উইদিন ব্র্যাকেট F ব্র্যাকেট ক্লোজ ও জি অনুযায়ী উইদিন ব্র্যাকেট জি অনুযায়ী 2003 সালে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য বিধিমালা প্রণয়ন করা হয়। গত দিনেও প্রশ্ন এসছে, আজকে সেম প্রশ্ন এসছে যে এক তো গতদিনে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে ক্যাবিনেট হয়ে আসেনি বিলগুলো, এবং একটা ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে আরেকটা ইউনিভার্সিটি আনা হয়েছে। তো সেটা সম্পূর্ণ অসত্য এবং সেটা সম্পূর্ণ তথ্যহীন, কারণ ক্যাবিনেট মেমোগুলো আমার কাছে প্রত্যেকটারই আছে, কবে কোনটা ক্যাবিনেট হয়ে এসছে। সেকেন্ড, যেটা আছে সেটা উনি কিসের ভিত্তিতে অমুক ট্রাস্ট তমুক ট্রাস্ট কিসের ভিত্তিতে ইউনিভার্সিটি নিয়ে আসে, এই ধরনের প্রশ্ন তুলেছেন মাননীয় শৈলেন্দ্র বাবু আজকে তুলেছেন। এখানে ইউজিসির গাইডলাইন কি বলে? ইউজিসির গাইডলাইনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় যা রাজ্যে বা কেন্দ্রীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং যার পৃষ্ঠপোষক সংস্থা হতে পারে, কারা খুলতে পারে, সেখানে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে অনুযায়ী নিবন্ধিত যে কোনো সোসাইটি সেখানে খুলতে পারে, একটি পাবলিক ট্রাস্ট সেটাও খুলতে পারে, এবং কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত একটি অলাভজনক কোম্পানি তারাও কিন্তু সেখানে খুলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যেটা উনি বলছেন যে ইউজিসির ওয়েবসাইটে আপলোডিং বা নাম ইয়ের ক্ষেত্রে, ইউজিসির ওয়েবসাইটে নাম আপলোডিং এর ক্ষেত্রে কোনো কিন্তু নির্দিষ্ট ফিক্স ডেট কিংবা তারিখ কিংবা ইয়ার নেই। সেটা 3 মাসও হতে পারে, সেটা 1 বছরও হতে পারে। ইউজিসির কতগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটার অনুসারে যদি সেটা কাজ করে তখনই কিন্তু সেখানে ওয়েবসাইটে সেটা আসে। তার সেটা কোন প্রক্রিয়া শেষ করলে পরে সেটা ওয়েবসাইটে ইউজিসি ওয়েবসাইটে আসে, সেটার মধ্যে একটা ধাপ আছে যে স্টেট অ্যাক্ট এবং অ্যাসেম্বলি অ্যাপ্রুভাল। এই দুটো জিনিস প্রয়োজন, প্রথম প্রয়োজন ইউজিসি যে ওয়েবসাইটে আসতে গেলে। তা আমাদের তো সবে মাত্র এখানে অ্যাসেম্বলিতে পাস হচ্ছে, অ্যাসেম্বলিতে পাস হওয়ার পর এই দুটো প্যারামিটার আমাদের যে রাজ্যের যে স্টেট অ্যাক্ট আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা মানতে হবে এবং অ্যাসেম্বলি অ্যাপ্রুভাল হতে হবে। এখন তো আমরা অ্যাপ্রুভালের রাস্তায় আছি। তারপরে আরো কিছু সেখানে প্যারামিটার আছে। অ্যাপ্রুভাল হওয়ার পরও ইউজিসি কতগুলো বিষয়, অনেকগুলো বিষয় আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, যদি অনুমতি দেন আমি সবই বলতে পারবো। সেখানে ইউজিসি কতগুলো যাচাই করে, যেমন জমির পরিমাণ, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি স্ট্রেংথ,
গভর্নেন্স স্ট্রাকচার, স্পোর্টস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু সেগুলো যাচাই করার পর সংশ্লিষ্ট যারা এখানে ইউনিভার্সিটি খুলছেন তাদেরকে সমস্ত তথ্য দিয়ে কিন্তু ইউজিসি কে অ্যাপ্লাই করতে হয়। সদস্য দিয়ে তার দিন। পরিপ্রেক্ষিতে ইউজিসি সেটাকে বিচার বিবেচনা করেন, সেটাকে যাচাই করেন। তো এই স্বাভাবিক কারণে সেটার জন্য টাইম টেকিং দিয়ে ব্যাপার দিন, আছে, দিয়ে দিন। দিয়ে দিলে হ্যাঁ। কিন্তু সেটা নিয়ম নীতিগুলি দিয়ে দিন, সবাই দেখুন। সুতরাং আর নিশ্চয়ই আমাদের এই বিল যেহেতু ল হয়ে এসছে, নিশ্চয়ই কোনো টাস্ক ছাড়া আসেনি। উনি যেটা জিজ্ঞেস করছেন যে কোন টাস্ক, তার নাম্বার কত, নিশ্চয়ই আজকে নিশ্চয়ই আছে। উনি চাইলে আমি ওনাকে বলেও দিতে পারি সেটা কোন টাস্ক আছে, কি নাম্বার আছে, আমার কাছে আছে। আচ্ছা, এটা লে করে দিন, সবাই সবার কপি পাঠিয়ে দিন। এখন তার মানে একটা জিনিস তো পরিষ্কার, এটা এখান দিয়ে শুরু হচ্ছে। এখনো এটা কোনো দোকান নেই, এটা কোনো আর মানে এগুলোর একটারও আদার দেন একটা সিকিম আর এটা যেটা ব্ল্যাক লিস্টে পড়েছে, এটা ছাড়া বাকি যে তিনটে রয়েছে এটা সহ, এটা জাস্ট দে আর ওপেনিং ওভার হিয়ার। আগের কোনো ক্রেডেনশিয়ালস তাদের নেই। এটা তো ক্লিয়ার তো এটা। তো হোয়াট, আরো তো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, রিনাউন্ড ইউনিভার্সিটি ছিল, যাদের অলরেডি ওয়েল এস্টাবলিশ। তো এখানে এটা তো তারপর ত্রিপুরাতে শুরু হচ্ছে এই তিনটে, একটা তো ডিলিস্টেড ব্ল্যাক লিস্টেড, আর বাকি তিনটে ত্রিপুরা দিয়ে শুরু করছে। তো হাউ ইউ আর অ্যাসার্টেন এই যে কথাগুলো এখানে আপনি বলছেন, হাউ ইউ আর অ্যাসার্টেন দে উইল লিভ আপ টু দ্য এক্সপেকটেশন? এদের তো আর কোনো আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, এদের তো আর আগের কোনো কলেজ, ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি নেই। তো ত্রিপুরা হচ্ছে এটা এক্সপেরিমেন্টালের একটা সুযোগ করে দিচ্ছিলেন। এই তো অন্যান্য সিকিমে কি হয়েছে স্যার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যারা খুলেছে তারা বিক্রি করে দিয়ে চলে গেছে, হ্যাঁ, ঠিক আছে। পুলিশ কেস হয়েছে। অনারেবল মেম্বার, আপনার কথা সবাই শুনছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, পরবর্তী। এখন কিছু বলবেন কি মন্ত্রী মহোদয়, বলবেন কিছু? মন্ত্রী মহোদয় কিছু বলবেন কি? না বললে এগিয়ে যাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি তার যে ট্রাস্ট আছে, ট্রাস্ট রেজিস্টার্ড বাইট নম্বর 459 ডেটেড 25/3/2021। এই সেম ট্রাস্টেরই আমরা যদি দেখি, উনি যে বলছেন তাদের মণিপুর এবং সিকিম স্কিল ইউনিভার্সিটি নামে সিকিমে কিন্তু সেখানে কিন্তু তাদের অলরেডি চলছে, ইউনিভার্সিটি চলছে। You are absolutely wrong. You are mistaking us. Absolutely wrong and mistaken. Can you house? Can you misleading the house? কেন আপনি সেই সমস্ত তথ্য দিচ্ছেন এখানে? Please, for God's sake, stop all this business. They are here to loot the student. ভবিষ্যৎ কলাপাতার সার্টিফিকেট বিক্রি করার জন্য এখানে এসেছে। এটা দেখাশোনার জন্য ইউজিসি আছে, এবং ইউজিসি যেগুলো একটা ইউনিভার্সিটি দেখাশোনার জন্য কতগুলো, যেমন ইউনিভার্সিটিগুলো তার মানদণ্ড, তার সমস্তগুলো যে একাডেমিক যা কিছুর বিধিনিয়ম আছে সেগুলো দেখার জন্য এআইসিটিই আছে,
বার কাউন্সিল অফ ইন্ডিয়া আছে তাদের সাবজেক্ট অনুসারে, NCTE আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আছে, ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল আছে। এতগুলো কাউন্সিলের মধ্য দিয়ে একটা ইউনিভার্সিটিকে আপনি যেটা সরাসরি করছেন, অভিযোগ তুলছেন, সেগুলো দেখার জন্য ইউজিসি দেখাশোনা করে। আর এখান থেকে দিয়ে দেওয়া মানে এই নয় যে তারা এইগুলো না করলে পরে তারা সবসময় চালিয়ে যেতে পারবে। যদি এই প্যারামিটার গুলো তারা যদি না মানেন, যে কোনো সময় আমাদের আছে। আপনার উইথ ফোল্ডেড হ্যান্ডস আমি অথেন্টিকেট করতেছি আপনার কাছে। আমি শুধু একটা লাইন পড়ে আপনার কাছে অথেন্টিকেট করি। Based on NIRF, National Institute of Ranking Framework 2024 and 2025, there is no university named Dhanvantari Skill University. There is no university in the name of Dhanvantari Skill University. এটাই তো আনছেন, Dhanvantari Skill University তো আনছেন। There is no name. আমি অথেন্টিক NIRF এর ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট থেকে আমি কাগজ দিয়ে দিচ্ছি, অথেন্টিকেট করছি আপনাকে। আমি ইয়েলো মার্ক করে দিলাম আপনাকে। আপনি কি বলার চেষ্টা করছেন? আপনি উইথ হুজ ক্যারিয়ার এন্ড ফিউচার ইউ আর প্লেইং উইথ। এই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, উইথ ফোল্ডেড হ্যান্ডস for the sake of my students of my state, please এগুলো পাস করবেন না। এই পাপের অংশীদার আপনারা হবেন না। पागल समझ नहीं, ऐसा नहीं है। এটা পাপ। ऐसा नहीं है। আমি শুধু আপনি শুনেন, জোরে কথা বললেই যে এটা ঠিক হয়ে যাবে। অধ্যক্ষ মহোদয়, আমি শুধু এটা বলতে চাই, উনি কোথা থেকে এই তথ্য আনছেন আমার জানা নেই, কারণ আগেও যখন 20 তারিখে আলোচনায় বিভিন্ন তথ্য উনি নিয়ে এসছেন, সেই তথ্যগুলো কিন্তু অসংলগ্ন দেখা গেছে, অসত্য দেখা গেছে। আমাদের কোন ইউনিভার্সিটি তৈরির ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স আছে কি নাই সেটা কিন্তু দরকার পড়ে না। আমাদের সরকার এখন নতুন অনেকে স্টার্ট আপ নিয়ে এসছেন, নতুন অনেকে সুযোগ দিচ্ছেন। আমরাও সেই সুযোগ দিচ্ছি। যদি আরো কোনো ভালো ইউনিভার্সিটি থাকে আপনিও প্রস্তাব দেবেন, আমরাও সেগুলো গ্রহণ করব। তাহলে এখন আচ্ছা ঠিক আছে পাস করি। মেম্বার আচ্ছা ঠিক বলুন। রাজ্য সরকার পার্লামেন্টারি, হ্যাঁ, রাজ্য সরকার যে বিল এনেছে, ক্যাবিনেট ডিসিশন দিয়ে এখানে এনেছে, তারপর প্লেস করেছে, মাননীয় মন্ত্রী প্লেস করেছে। প্রয়োজন বোধে গভর্নমেন্ট ক্যান্সেল করে দিতে পারে। আইনের একটা জায়গা আছে, স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ the AICTE, UGC and other concerned bodies make such arrangements for administration of the university from the proposed date of dissolution, wind up, ইচ্ছাগুলো করে দিতে পারবে। এমন not only this, where the state government receives a complaint that the university is not functioning in accordance with the provisions of this act, যদি হয় ডিরিকগনিশনও করতে পারে। সেখানে পাওয়ার আছে, পলিসির ক্ষেত্রে পর্যন্ত পাওয়ার আছে, এই বিলের মধ্যে দিয়েছে। এগুলি আগেও আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রী পরিষ্কার বলেছেন যে এখন হতে পারে নাম করা কোনো ইনস্টিটিউশন আসেনি। মাননীয় মন্ত্রী বলছেন যে আমরা দিচ্ছি, যদি দেখা যায় উল্টাপাল্টা করে দেন আইনের মধ্যেই বলে দিয়েছে আমি ডিজলভ করে দেবো, আমি উইন্ড আপ করে দেবো। সুতরাং এই বইয়ের মধ্যেই এটা আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই। মাননীয় বিধায়ক মহোদয় আগেও একবার বলেছেন ইউজিসি লিস্টে নেই। আমি ইউজিসির গাইডলাইন কখন ইউজিসি লিস্টে আসে সেটা বলেছি, ইউনিভার্সিটি গঠন হওয়ার পর। ঠিক এরকমই আজকে উনি প্রশ্ন তুলেছেন যে NIRF এর ওয়েবসাইটে নেই। NIRF এর ওয়েবসাইটও ইউনিভার্সিটি গঠন হওয়ার পর আসে, আগে আসে। সুতরাং মিসলিড আমি করছি না, মিসলিড উনি করছেন। স্যার, মাননীয় স্পিকার স্যার, আমি বেশি কথা বলবো না।
আমি শুধু অনেক কথা হয়েছে, আমাদের কলিগরা হ্যাঁ বলেছে, হ্যাঁ হ্যাঁ কনক্লুশন করেন পুনরাবৃত্তি করা দরকার নেই। শর্ট টার্ম স্যার, এই জায়গায় বলা হচ্ছে তারা যদি অ্যাকর্ডিং টু দি রুলস বা নানা ধরনের এই বাইন্ডিংস গুলো আছে ফলো না করে করা যাবে। স্যার, একবার যদি কোনো প্রতিষ্ঠান এটা শুরু করে তখন তার একটা লিগ্যাল একটা অথরিটি তৈরি হবে, নানা ধরনের লিটিগেশন হবে। বাই দিস টাইম এ রাজ্যে আরো যে কয়েকটা যে প্রাইভেট ইউনিভার্সিটি ইতিমধ্যে দেখা গেছে শত শত ছেলে মেয়েদের যে অসংখ্য যে লক্ষ লক্ষ কোটি টাকা ডিপোজিট করে এ রাজ্য থেকে টেনিস হয়ে যাচ্ছে। স্যার, এই জায়গায় আমি অন্য দিকগুলো বলেছি, আমি পুনরাবৃত্তি করছি না। স্টেট গভর্নমেন্ট যে হস্তক্ষেপ করবেন এই বিলের মধ্যে তো তার কত স্পেসিফিক সেরকম কিছু উল্লেখ থাকা চাই। শুধু 48 সেকশনে পাওয়ার অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু কল ফর ইনফরমেশন রেকর্ডস, এটা সাবসেকশন 1, 2, 3 শুধু 2টা ক্লজ লেখা আছে। তাও একেবারে ভাষা কি লেখা আছে? It will be the duty of the university or any authority or officer of the university to furnish such information of records relating to the administration or finance and other affairs of university as state government may call for. তো এই সমস্ত যে একদম ভদ্রলোকের শব্দ দিয়ে একটা এস্টাবলিশ যখন বসবে, তাদেরকে তাদের এই সংস্থাকে তখন বাতিল করা, লাইসেন্স ক্যান্সেল করা, দ্যাট উইল বি ভেরি ভেরি মাচ টাফের জব। তো এই জন্য আমরা বলছি হ্যাঁ হোক প্রাইভেট এবং গভর্নমেন্টের ইয়েতে আরো ইনস্টিটিউশন আসুক, কিন্তু তার আগে সমস্ত প্রস এন্ড কনস দেখে এবং সেই সমস্ত ইনস্টিটিউশন গুলো তারা স্টেট গভর্নমেন্টের কাছে কি কি বিষয়ে স্পেসিফিক এরা কম্পেল থাকবে, বাধ্যতামূলক ভাবে এগুলো তারা ফার্নিশ করতে হবে এবং টাইম টু টাইম এগুলি মনিটর হবে। ক্লজ বাই ক্লজ এগুলো থাকলে তখন কোন ইনস্টিটিউশনের পক্ষে বাইরে যাওয়া কঠিন হবে। এটা এক। স্যার, দ্বিতীয় কথাটা বলতে চাই, হ্যাঁ একটা সময়তে ধনন্তরী ইত্যাদি ছিল, এবং 21st সেঞ্চুরি বিজ্ঞানের যুগ। ইউনিভার্সিটির নামই হলো ধনন্তরী স্কিল। আমরা কি পেছনের দিকে যাচ্ছি না সামনের দিকে যাচ্ছি? আমরা সামনের দিকে যাচ্ছি না সামনের দিকে যাবেন। তো এই জায়গায় যে কেন মাননীয় মন্ত্রী মহোদয় সেদিনও 3টার বেলায় চাপাচাপি আজকেই পেশ করতে হবে? কি এর মধ্যে কি মধু আছে? এত কি মধু আছে? এটা পরীক্ষা হোক। পরীক্ষা কেন? এটা রাজ্যের মঙ্গলের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তাদের সুরক্ষার জন্য। কাজে এত তাড়াহুড়ো, এত একেবারে করতে হবে, এটা তো মোটেই শোভনীয় না। স্যার, এই জন্যই বলছি এটা উড্র হোক, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আরো ইউনিভার্সিটি থাকলে সেরকম তার ব্যাকগ্রাউন্ড আছে, অ্যান্টিসিডেন্ট আছে, নিয়ে আসুন। আমরা অবশ্যই বিনাবাইককে আমরা সমর্থন করব। একই কথা বারবার হচ্ছে। মাননীয় মন্ত্রী পরিষ্কার বলেছেন, আমি এখন অ্যাপোলো আসলে ভালো হতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, আগের মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, না আসলে কি করবে? আমি কি নতুন আমি স্টার্ট আপ করবো না? এবং মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এখানে পরিষ্কার প্রভিশন আছে, ডিসলিউশন অফ দি ইউনিভার্সিটি। স্টেট গভর্নমেন্টের পাওয়ার রেখেছে, বলেছে ডিরেগুলেশন করে দেবো। এরকম না, স্টুডেন্ট ভর্তি হলে কি বলছে? Make such arrangements for administration of the university from the proposed date of dissolution or wind up of the university until the last batch of students in regular courses of studies of the university complete their courses of studies in such manner as may be prescribed by the statute. এটা হচ্ছে লেখা থাকবে, রুলস লাগবে। এখন প্রশ্ন হলো, আমাদের অভিজ্ঞতা দেখা গেছে আমাদের রাজ্যে আগের সরকারের সময় যেমন কেয়ার ফাউন্ডেশন চলে গেছে, আপনারা কিছু করেননি, কেয়ার ফাউন্ডেশন জীবিত হয়েছিল, চলে গেছে, এবং জিনেট চলে গেছে, পরবর্তী সময় গভর্নমেন্ট টেক আপ করেছে। এখানে মাননীয় মন্ত্রী এসুর করছে, ওই দিন মুখ্যমন্ত্রীও করেছে। সুতরাং এরপরে আপনাদের ডর কেন? নতুন নতুন স্টার্ট আসবে, আনতে হবে।
আলাদাভাবে স্ক্রুটিনাইজ করে, বিভিন্ন ডিপার্টমেন্ট, এডুকেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট করে, তারপরে ক্যাবিনেটে আসে। তারপরেও আপনাদের যেগুলি বলেছেন নোট করে রেখেছে, এরকম হলে দেখা যাবে। কিন্তু উনি তো যেহেতু উদ্দেশ্য নিয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। ঠিক আছে, অনেক আলোচনা হয়েছে, হ্যাঁ, যেটা ভালো হবে এটাই হবে। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, the Tripura Bill number 11 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। অতএব যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হলো। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নম্বর ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের পক্ষে না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন বিলের শিরোনামাতে বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামাতে বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব বিলের শিরোনামাতে উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন সবার কর্মসূচি হলো ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 11 of 2025 ব্র্যাকেট ক্লোজ পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চশিক্ষা দপ্তর দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket the Tripura bill number 11 of 2025 bracket close এই বিলটি পাস করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 11 of 2025 ব্র্যাকেট ক্লোজ পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। প্রেজেন্টেশন অফ অ্যাসেম্বলি কমিটি রিপোর্টস। সবার পরবর্তী কার্যসূচি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির 155তম এবং 156তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়কে কমিটির 155তম এবং 156তম প্রতিবেদন সভায় উত্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Mr. Speaker, sir, I, the chairman of the Committee on Public Accounts, on behalf of the committee, beg to present its 155th and 156th report on the table of the House. Thank you. সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন পিটিশনের 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি কমিটি অন পিটিশনস এর চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে কমিটির 52তম প্রতিবেদন সভায় উত্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the acting chairman of the committee on petitions on behalf of the committee, beg to present the 52 report of the committee on petitions before the House. সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন গভর্নমেন্টস অ্যাসুরেন্স এর 40তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি কমিটি অন গভর্নমেন্টস অ্যাসুরেন্স এর শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়কে কমিটির 40তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of the Committee on Government Assurance of the Tripura Legislative Assembly, on behalf of the committee, beg to present its 40 report on the table of the House. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ঘোষণা। এখন আমি ঘোষণা করছি যে 2026-27 অর্থ বছরের 1 এপ্রিল 2026 হইতে 31 মার্চ 2027 পর্যন্ত 1 পাবলিক অ্যাকাউন্টস কমিটি, 2 এস্টিমেট কমিটি, 3 পাবলিক আন্ডারটেকিং কমিটি, 4 কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি and minorities, and
5 নম্বর কমিটি অন ওয়েলফেয়ার অফ সিলেট ট্রাইবস গঠনের জন্য সদস্যগণের মনোনয়নপত্র জমা দেওয়ার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট করে গত 16 মার্চ 2026 তারিখে ইংরেজি তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম। তদনুযায়ী উক্ত কমিটিগুলির প্রত্যেকটির জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময়ে পাওয়া গেছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সবগুলি মনোনয়নপত্রই বৈধ। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা বিধির 202(2) ধারা মোতাবেক প্রতিটি নির্বাচিত কমিটিকে 11টি করে মনোনয়নপত্র পাওয়া গেছে, কাজেই নির্বাচনের প্রয়োজন নেই। তাই আমি উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়ন দাখিলকারী সদস্যগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম এবং নির্বাচিত সদস্য মহোদয়ের নাম উল্লেখ করছি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি শ্যামল চক্রবর্তী সদস্য, অভিষেক দেব রায় সদস্য, শ্রীমতী মীনা রানী সরকার সদস্যা, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, সুশান্ত দেব সদস্য, জাতুলাল নাথ সদস্য, রঞ্জিত দেববর্মা সদস্য, সুবোধ দেববর্মা সদস্য, পলধাংশু সদস্য, শৈলেন্দ্র চন্দ্রনাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। 2. এস্টিমেট কমিটি শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রীমতী মীনা রানী সরকার সদস্যা, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, মাইলা প্রমুখ সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্যা, মানব দেববর্মা সদস্য, বিশ্বজিৎ কলই সদস্য, নির্মল বিশ্বাস সদস্য, অক্ষচন্দ্র মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেবকে এস্টিমেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। না, এখানে নাই তো। হ্যাঁ আছে বলতে দেখেন নামের মধ্যে সঞ্জয় মানিক একজন মিস হয়েছে, এখানে আছে, আমাদের সার্কুলেট করেছে যেটা মধ্যে আছে। আচ্ছা, না এখানে 11 জনের কমিটি, 11 জনের নাম আছে এখানে। 7 নম্বরে দেখেন তো কার নাম? 7 নম্বরে স্বপ্না মজুমদার, না ও 7 নম্বর নাই দেখলাম, এই নম্বরটা মিস হয়ে গেছে না? হ্যাঁ মিস হয়েছে, সঞ্জয় মানিক আছে, তাহলে ইনক্লুড করে দিচ্ছি। হ্যাঁ শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা, না ঠিক আছে, সঞ্জয় মানিক ত্রিপুরাকে ইনক্লুড করা হলো 7 নম্বরে, সিরিয়াল নাম্বারটাই মিস আছে। পাবলিক আন্ডারটেকিং কমিটি শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, মনোজ কান্তি দেব সদস্য, জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার দেব সদস্যা, রঞ্জিত দাস সদস্য, অভিষেক দেব রায় সদস্য, রঞ্জিত দেববর্মা সদস্য, পাথানলাল জমাতিয়া সদস্য, ফিলিপস কুমার রিয়াং সদস্য, সুদীপ সরকার সদস্য, নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি অ্যান্ড মাইনরিটিস কমিটি শ্রী রঞ্জিত দাস সদস্য, পিনাকি দাস চৌধুরী সদস্য, টফজল হোসেন সদস্য, জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, সুবোধ দেববর্মা সদস্য, শ্রীমতী স্বপ্না দেববর্মা সদস্যা, সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, ইসলাম উদ্দিন সদস্য, সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাসকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি অ্যান্ড মাইনরিটিস এর চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ রিয়াং সদস্য, মনোজ কান্তি দেব সদস্য, রঞ্জিত দাস সদস্য, শম্ভুলাল চাকমা সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্যা, মাইলা প্রমুখ সদস্য, রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রীমতী নন্দিতা দেববর্মা উইনবেগের রিয়াং সদস্যা, শ্রীমতী বিশ্বজিৎ কলই সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে কমিটি অন ওয়েলফেয়ার অফ সিলেট ট্রাইবস এর চেয়ারম্যান পদে নিযুক্ত করছি।
ঘোষণা মাননীয় সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে বিধানসভার কার্য পরিচালনা বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে 2026-27 ইংরেজি অর্থবর্ষের 1 এপ্রিল 2026 হইতে 31 মার্চ 2027 পর্যন্ত সময়ের জন্য নিম্নে উল্লেখিত কমিটিগুলি গঠন করা হয়েছে। এখন আমি কমিটিগুলির নাম এবং কমিটিতে যে সকল সদস্যগণ মনোনীত হয়েছেন তাদের নাম এবং কমিটিগুলির চেয়ারম্যানদের নাম ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলির নাম এবং সদস্য মহোদয়াদের নাম উল্লেখ করছি। বিজনেস অ্যাডভাইজারি কমিটি শ্রী রামপদ জমাতিয়া মাননীয় অধ্যক্ষ, এক্স অফিসীয় সদস্য; শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ, এক্স অফিসীয় সদস্য; শ্রী রতননাথ মাননীয় মন্ত্রী সদস্য; শ্রী সুরেন্দ্র চৌধুরী মাননীয় মন্ত্রী সদস্য; শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী সদস্য; শ্রী জিতেন্দ্র চৌধুরী মাননীয় বিরোধী দল নেতা সদস্য; শ্রীমতী কল্যাণী সাহারায় সরকারি মুখ্য সচেতক সদস্য; শ্রী বিনয়ভূষণ দাস সদস্য; শ্রী বীরজিৎ সিনহা সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা বিধির 233 ধারার 1 উপধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। স্যার, হ্যাঁ এটা তো আপনি সাধারণত আপনি নমিনেট করেন, হ্যাঁ এটার প্রভিশন তাই। তো যেহেতু আমরা চেয়েছি সব দলের প্রতিনিধি থাকুক, যদিও পার্সেন্টেজ অফ কোটাতে হয় না, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওনারা বীরেশবাবুর জায়গায় এই কাউকে দিতে চাইছে। আপনি ইচ্ছা করলে করতে পারেন, এটার জন্য এটা নমিনেটেড বডি, কোনো অসুবিধা নেই, ইলেকশনের প্রশ্ন ওঠে না। ঠিক আছে, আপনার 3 জনের মধ্যে আপনার 2 জন রাজি আছেন তো? হ্যাঁ, কে লেখেন? গোপাল চন্দ্র রায়। ঠিক আছে। চন্দ্র আছে তো? ঠিক আছে, গোপাল চন্দ্র রায় নাম ঠিক আছে তো? ঠিক আছে, ওকে। এখানে তাইলে পর বিজয় সিনহাজির এখানে গোপাল চন্দ্র রায়ের নাম ইনক্লুড করা হলো। বাবু, এমনি মাননীয় স্পিকার সাহেব, বাবু, মাননীয় স্পিকার সাহেব আপনার নাম রেখেছিল, যে এখন যে কোনো ভাবে প্রশ্ন উঠেছে সেজন্য বিএসসি তে গোপাল চন্দ্রের নাম এসছে আর কি, অসুবিধা নেই, আপনি অন্যান্য কমিটিতে আছেন, ঠিক আছে। রুলস কমিটি শ্রী রামপদ জমাতিয়া মাননীয় অধ্যক্ষ, এক্স অফিসীয় সদস্য; শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ, এক্স অফিসীয় সদস্য; শ্রী জিতেন্দ্র চৌধুরী মাননীয় বিরোধী দল নেতা সদস্য; শ্রীমতী কল্যাণী সাহারায় সরকারি মুখ্য সচেতক সদস্য; শ্রী বিনয়ভূষণ দাস সদস্য; শ্রী রঞ্জিত দাস সদস্য; শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য; সুবোধ দেববর্মা সদস্য; সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা বিধির 259 ধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় রুলস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। কমিটি অন প্রিভিলেজেস শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য; শ্রীমতী কল্যাণী সাহারায় সদস্য; শ্রী রঞ্জিত দাস সদস্য; শ্রী অভিষেক দেবরায় সদস্য; সুশান্ত দেব সদস্য; রঞ্জিত দেববর্মা সদস্য; মানব দেববর্মা সদস্য; অশোক চন্দ্র মিত্র সদস্য; চন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 204 নম্বর ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে কমিটি অন প্রিভিলেজেস এর চেয়ারম্যান নিযুক্ত করছি। লাইব্রেরি কমিটি শ্রীমতী স্বপ্না দেববর্মা সদস্য; পিনাকি দাস চৌধুরী সদস্য; যাদবলাল নাথ সদস্য; জিতেন্দ্র মজুমদার সদস্য; পাতানলাল জমাতিয়া সদস্য; মানব দেববর্মা সদস্য; বীরজিৎ সিনহা সদস্য; নির্মল বিশ্বাস সদস্য; শৈলেন্দ্র চন্দ্রনাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 204 নম্বর ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মাকে লাইব্রেরি কমিটির চেয়ারপারসন নিযুক্ত করছি। কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন শ্রী বিনয়ভূষণ দাসজি সদস্য; রঞ্জিত দাস সদস্য; শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য; শ্রীমতী মীনারানী সরকার সদস্য; মাইলা প্রমুখ সদস্য; চিত্তরঞ্জন দেববর্মা সদস্য; বিশ্বজিৎ কলই সদস্য; সুদীপ সরকার সদস্য; শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 204 নম্বর ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিনয়ভূষণ দাসকে কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশনস এর চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন গভর্নমেন্টস অ্যাসুরেন্স শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য; শ্রী মনোজ কান্তি দেব সদস্য; রঞ্জিত দাস সদস্য; শ্রী স্বপ্না দেববর্মা সদস্য; শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য; শ্রী পাঠানলাল
জমাতিয়া সদস্য, শ্রী বিজিত সিনহা সদস্য, রামু দাস সদস্য, শ্রী নরেন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মাকে কমিটি অন গভর্নমেন্টস অ্যাসুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত করছি। 7 নম্বর, কমিটি অন পিটিশনস শ্রীমতী কল্যাণী সাহা রায় সদস্যা, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রীমতী নন্দিতা দেববর্মা অগ্নিবিকের রিয়াং সদস্যা, শ্রী ফিলিস কুমার রিয়াং সদস্য, শ্রী বিজিত সিনহা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য, নির্মল বিশ্বাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 204 নম্বর ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায়কে কমিটি অন পিটিশনস এর চেয়ারপারসন নিযুক্ত করছি। কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দি সিটিং অফ দি হাউস শ্রী মনোজ কান্তি দেব সদস্য, যাদবলাল নাথ সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্যা, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, মাইলা প্রমুখ সদস্য, শ্রীমতী স্বপ্না দেববর্মা সদস্যা, চন্দ্রমাণিক ত্রিপুরা সদস্য, ইসলাম উদ্দিন সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলীর বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দি সিটিং অফ দ্য হাউস এর চেয়ারম্যান নিযুক্ত করছি। হাউস কমিটি শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, প্রমোদ রিয়াং সদস্য, রঞ্জিত দাস সদস্য, সুশান্ত দেব সদস্য, তপজল হোসেন সদস্য, রঞ্জিত দেববর্মা সদস্য, সবুজ দেববর্মা সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 নম্বর ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরীকে হাউস অব কমিটিস এর চেয়ারম্যান নিযুক্ত করছি। এথিক্স কমিটি শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ, এক্স অফিসিউ সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা রায় সরকারি মুখ্য সচেতক সদস্যা, শ্রী মনোজ কান্তি দেব সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রীমতী নন্দিতা দেববর্মা অগ্নিবিকের রিয়াং সদস্যা, সবুজ দেববর্মা সদস্য, দীপঙ্কর সেন সদস্য, শ্রী ইসলাম উদ্দিন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 277 এর ধারা মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় এথিক্স কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়ে থাকেন। Announcement. Honorable members, in pursuance of Rule 11 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have formed panel of chairmen with the following members for the period until a new panel of chairmen is nominated to preside over the meeting of the Tripura Legislative Assembly in absence of Speaker and Deputy Speaker. Name of members are Shri Binay Bhushan Das, Shri Ranjit Das, Shri Chittaranjan Debarma, Shri Shamal Chakraborty. Private members resolution. সবার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার রেজলিউশন। আজকের কার্যসূচিতে 3টি প্রাইভেট মেম্বার রেজলিউশন আছে। প্রথম রেজলিউশনটি এনএসএন মাননীয় সদস্য শ্রী ইসলাম উদ্দিন। আমি এখন মাননীয় সদস্য শ্রী ইসলাম উদ্দিনকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ স্যার, আমার প্রাইভেট মেম্বার রেজলিউশন হচ্ছে, এই বিধানসভা সর্বসম্মতভাবে প্রস্তাব করছে যে রাজ্যের বিদ্যালয় সমূহের শিক্ষকের চরম সংকট নিরসনের টেট পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত যুবক যুবতীদের অতি শীঘ্রই শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করা। মাননীয় অধ্যক্ষ স্যার, রাজ্যের বর্তমান শিক্ষা সংকট দূরীকরণ এবং যোগ্য শিক্ষক নিয়োগের বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আমি আজকের এই সদনে যে বিষয়টা বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মৌলিক সত্য আজ আমাদের রাজ্যে প্রশ্নের মুখে। শিক্ষা পরিকাঠামোর বেহাল অবস্থা, শিক্ষা দুর্বল হলে সমাজের সাময়িক কাঠামো দুর্বল হয়ে পড়ে। দুঃখের বিষয়, রাজ্যের সরকার শিক্ষা ক্ষেত্রে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 355টি প্রাথমিক ও আপার প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। যেমন দোলাই জেলায় 192টি, উত্তর ত্রিপুরায় 61টি, ঊনকোটিতে 10টি, গোমতীতে 24টি, দক্ষিণ জেলায় 48টি, সিপাহী জেলায় 2টি, পশ্চিম জেলায় 2টি স্কুলে মাত্র একজন করে সেখানে শিক্ষক রয়েছেন। তো আমাদের রাজ্যে, এছাড়া আমাদের রাজ্যে যে এডিসি এলাকায় রয়েছে সেখানে যে শিক্ষার চিত্র, যে ব্যবস্থা আরো শোচনীয়। এডিসি এলাকায় মোট 1347টি প্রাইমারি স্কুল রয়েছে। এই স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 30,000-এর উপর। অত শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 3504 জন। আশ্চর্যের বিষয় হলো এইরূপ অসংখ্য বিদ্যালয় রয়েছে, সেগুলিতে মাত্র এর মধ্যেই 345টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছে। সেই সময় এডিসি এলাকার উপজাতি ছাত্রছাত্রীরা স্কুলে থাকার কথা, তারা এখন শহরমুখী হয়ে হোটেল বা রেস্তোরাঁয় কর্মচারী হিসাবে কাজ করছেন। আমরা যে বিষয়টা লক্ষ্য করতে চাই, আমাদের রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই অংশের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি দেখি গ্রান্টিং এড মাদ্রাসা 51টা, গত 8 বছরে সেখানে কোনো নিয়োগ হয় নাই। এছাড়া এটা SPQM প্রায় 129টা মাদ্রাসা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেখানে শিক্ষক নিয়োগ হয়, কিন্তু সেখানে কোনো ধরনের পেনশন ব্যবস্থা নেই, অন্যান্য সুযোগ সুবিধা নেই। এখানে প্রচুর শিক্ষকরা তারা অবসরে চলে গেছেন। এই যে 129টা মাদ্রাসা এবং গ্রান্টিং এড 51টা মাদ্রাসা, প্রচুর শিক্ষক অবসরে চলে গেছেন, কিন্তু গত 8 বছরে এই প্রতিষ্ঠানগুলিতে কোনো নিয়োগ হয়নি। এতে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্র যেটা ফুটে উঠছে, যেটা বিধানসভায় বিভিন্ন সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে তথ্য দেওয়া যায় তার তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট। অন্যদিকে আমরা দেখছি হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী আজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। আবেদন, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, নথি যাচাইয়ের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে তারা যোগ্যতা অর্জন করেন। কিন্তু আমাদের রাজ্যে আমরা যদি লক্ষ্য করি, গত 8 বছরে আমাদের রাজ্যে শিক্ষিত অনেক বেকার যুবক যুবতীরা আমাদের রাজ্যের বাইরে, বিশেষ করে বেঙ্গালুরু, চেন্নাই, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যে তারা নিজের পরিবারের আর্থিক সংস্থানের জন্য তারা যাচ্ছেন। বিভিন্ন সময়ে দুর্ঘটনাজনিত কারণে তাদের ডেড বডি আমাদের রাজ্যে আসছে। আমরা দেখেছি আসাম রাজ্যে এ ধরনের প্রচুর শিক্ষিত যুবক যুবতীরা রয়েছেন, সেখানে তাদের ডেড বডি নিয়ে আসার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি একটা স্কিমের মাধ্যমে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে সাহায্য করা হয়। কিন্তু আমাদের রাজ্যে যে কর্মসংস্থানের যে বেহাল অবস্থা, এই অবস্থায় আমাদের রাজ্যে শিক্ষিত বেকার এবং অর্ধশিক্ষিত বেকার প্রায় 8 বছর থেকে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। বলা হয়েছিল ঘরে ঘরে রোজগার হবে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। আজকে তারা দিশাহারায় আমাদের রাজ্যের বাইরে রয়েছেন। 2025 সালে যে বিষয়টা লক্ষণীয়, টেট পরীক্ষা 1-এ 368 জন, টেট 2-তে 1488 জন উত্তীর্ণ হয়েছেন। যদিও সরকারের টেট 1-এ 1037 জন, টেট 2-তে 1020 জন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে বহু শূন্য পদ রয়েছে। যেটা আপনাদের দেওয়া তথ্য অনুসারে শিক্ষা দপ্তরে 18 মার্চ 2026 তারিখে লিখিত উত্তরে জানানো হয়েছে যে গ্রাজুয়েট শিক্ষক শূন্য পদ 2703টি, সরকারি শিক্ষক প্রাথমিক 1606টি। এছাড়া পূর্ববর্তী বিধানসভায় প্রদত্ত তথ্যে দেখা গেছে এলিমেন্টারি শিক্ষায় শূন্য পদ 6960টি, সেকেন্ডারি শিক্ষায় 3599টি, হায়ার এডুকেশনে 1009টি। এই তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে তথ্য বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে তার ভিত্তিতে এই তথ্যগুলির মধ্যে অসঙ্গতি রয়েছে, যা দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের অভাব। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 2022 সালে নেওয়া টিআরবিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি, যার ফলে বহু পরীক্ষার্থী বয়সসীমা অতিক্রম করেছে। এটি তাদের প্রতি চরম অভিযান। আমরা দেখেছি আমাদের রাজ্যে এই সময়ের মধ্যে প্রায় 4 থেকে 5 বছর আগে টিআরবিটি বোর্ডের মাধ্যমে তাদের এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়,
বিভিন্ন সময়ে তারা রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এই বিষয়টা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত তার ফলাফল ঘোষিত হয়নি। এই ক্ষেত্রে যারা শিক্ষিত বেকার রয়েছেন এসটিজিটির, তারা আজকে চরম সংকটের মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন। আমরা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করছি, সর্বশিক্ষা অভিযানের অধীনে কর্মরত প্রায় 5,000 শিক্ষক এখনো বেতন, ডিএ, পেনশন সংক্রান্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষার সঙ্গে জড়িত, সামাজিক রিলেটেড তো বিষয়টা। উচ্চ বিষয়টার উপর রাখেন, সীমাবদ্ধ রাখেন। সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে, যা শিক্ষকদের প্রতি অবমাননার শামিল। কিন্তু বলা হয়েছিল কি, যে সর্বশিক্ষা শিক্ষক যারা রয়েছেন তাদের নিয়মিতকরণ করা হবে। আজকে প্রায় 8 বছর আপনাদের দেওয়া প্রতিশ্রুতি এখন পর্যন্ত কার্যকরী হচ্ছে না। আমরা স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য স্পষ্ট। 2023 সালে 100টা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য মোট 200টি স্পেশাল এডুকেটর পোস্ট তৈরি করেছিল সরকার, কিন্তু ওই সময় 88 জন স্পেশাল এডুকেটর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং সকলকেই নিয়োগ দেওয়া হয়েছিল। গত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে বিজ্ঞপ্তি মূল্যে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য বাকি 112টি স্পেশাল এডুকেটর পোস্ট তৈরি করা হয়েছিল। এর মধ্যে ইউআর 28 জন, এসসি 30 জন, এসটি 54 জন, এতে মোট 153 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সমস্ত প্রক্রিয়া শেষে মোট 70 থেকে 72 জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়, কিন্তু মাত্র 57 জনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। কিন্তু একই পোস্টে 2023 সালে 88 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন, সকলকেই অফার প্রদান করা হয়। কিন্তু একই পোস্টের নিয়োগের ক্ষেত্রে এক এক সময় এক একটা রুল যেটা ফলো করা হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমরা দেখেছি বিগত সরকারের সময় প্রায় শেষ সময় বছরে 2বার টেট পরীক্ষা নেওয়া হতো। এই সময়
আমি বলছি